রিচার্ড বের হয়ে যাওয়ার পরপরই রেশমা গুটি গুটি পায়ে উপরে যায়। চোখে মুখে উদ্বিগ্নতা আর অস্থিরতায় ঠাসা। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নেয় এলিজাবেথের বিভৎস অবস্থায় দেখার জন্য। ফোঁস নিঃশ্বাস ফেলে ভিতরে পা রাখল রেশমা। যা ভেবেছিল তার থেকেও বিধ্বস্তভাবে আবিষ্কার করলো এলিজাবেথকে। তপ্ত শ্বাস ফেলল রেশমা। পরপর আহত এলিজাবেথকে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। হাড় কাঁপানো ঠান্ডায় গোসল করাতে জুবুথুবু হয়ে কাঁপতে থাকে গরম। রেশমা আরেকটা কমফোর্টার বের করে এলিজাবেথের গায়ে মরিয়ে দিল। এক কদম হিমালয় পর্বতের বরফের মতো ঠান্ডা হয়ে আছে এলিজাবেথ। চোখে মুখে নেই কোনো অভিব্যক্তি। রেশমা নিষ্পলক তাকিয়ে থাকলো কিছুক্ষণ এলিজাবেথের রক্তশূন্য মুখে। গাঢ় গোলাপি ঠোঁটজোড়া ফ্যাকাশে হয়ে গিয়েছে। একদিনে চোখের নিচে কালো দাগ একদম আড়াআড়িভাবে জায়গা দখল করে নিয়েছে। কেন জানি এলিজাবেথের এই নিষ্পলকতা বুকে গা লাগছে রেশমার। হঠাৎ করে এলিজাবেথকে টেনে তুলে বসালো। এলিজাবেথ কোনো রকম বাধা দেয়নি, শুধু বাচ্চাদের মতো অবুঝ মুখ করে চেয়েছিল রেশমার দিকে। রেশমার গলায় জড়তা সংকোচ, তবুও সাহস নিয়ে বলল, আপনি এই নরক থেকে পালিয়ে যান ম্যাডাম। প্রত্যুত্তর এক চিলতে হাসি দিল এলিজাবেথ। বলল, পথ আছে? রেশমা তৎক্ষণাৎ এলিজাবেথের পাশ থেকে উঠে ছুটে যায় টেরেসের কাছে। কাজ গলিয়ে বাইরে তাকিয়ে দেখলো দৃষ্টিসীমানার শেষাংশ পর্যন্ত ঘন জঙ্গলের আবছায়া। নিচে কালো পোশাকে বেশধারী গার্ডরা অস্ত্র হাতে ঘোরাঘুরি করছে। সম্পূর্ণ এলাকা রিচার্ডের নিয়ন্ত্রণে, সেটা রেশমা জানে। জেনেও মন ছটফট করছে। পারছে না একটা মেয়ের এত কষ্ট দেখতে। আবারও গিয়ে এলিজাবেথের পাশে বসলো রেশমা। দুহাতের আজলায় চেপে ধরে এলিজাবেথের দুটি গাল ভেজা স্বরে বলল, এখানে থাকলে তো মারা যাবেন আপনি। এই কঠিন টানাপোড়েনের জীবনে একটুখানি সহানুভূতি, একটুখানি নরম ছোঁয়া, যেখানে ছিল না কোনো স্বার্থপরতা, নৃশংসতা বা হিংস্রতার ছায়া। ছিল শুধু মায়া, মমতা, নিঃস্বার্থ ভালোবাসা। সেই ভালোবাসার আশ্রয়ে আর নিজেকে ধরে রাখতে পারল না এলিজাবেথ। সমস্ত সংযম ভেঙে বুকের ভেতর আটকে রাখা দুঃখের নদী ভেঙে পড়ল রেশমার বুকের উপর। রেশমা প্রথমে কিছুটা হতভম্ব হয়ে গেল, দ্রুত নিজেকে সামলে নেয়। কোমল ভালোবাসায় মোড়া হাতে এলিজাবেথের মাথায় বুলিয়ে দিতে থাকে। কিন্তু এলিজাবেথ শান্ত হতে পারে না। বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে, হাউমাউ করে কাঁদতে থাকে। সে কান্না কেবল চোখের জল নয়, বরং তার জমে থাকা সমস্ত দুঃখ, সমস্ত ব্যথা, সমস্ত ক্ষত বন্যার মতো উপচে বেরিয়ে আসে। রেশমার বুকে এলিজাবেথ যেন খুঁজে পায় হারানো এক আশ্রয়, এক স্বর্গ, যেখানে সমস্ত দুঃখ গলে গড়িয়ে যায় আর শুধু রয়ে যায় মায়া ও মমতার এক নির্ভেজাল সুর। হয়েছে কান্না? কি নিদারুণ কোমল স্বর। শিরশিরে অনুভূতিতে নিভু চোখে বুক থেকে মাথা তুলে রেশমার মুখের দিকে চাইল এলিজাবেথ। রেশমার মুখে লেপ্টে আছে অমায়িক হাসি। কান্নায় বুঝে এলো গলা। ক্ষীণ আজে বলল এলিজাবেথ, জানো, একটু আদর মাখা ছোঁয়ার জন্য কত বছর ধরে বুক শুকিয়েছিল আমার। কত বছর পর মাতৃ বুকের উষ্ণ ছোঁয়া পেলাম। এলিজাবেথের কান্নায় জড়িয়ে আসা কণ্ঠ যা সোজা গিয়ে বিঁধতে থাকে রেশমার বৃক্ষপটে। পেলব দুহাতে ওর রক্তাভ মুখশ্রীতে লেপ্টে থাকা জল মুছে দিয়ে বলল, তোমার মানে? জানি না। ভুরু কুচকে ফেলল রেশমা। মানে? বিষণ্ণ অনুভূতিতে চুপসে গেল এলিজাবেথের মন। শূন্য অভিব্যক্তি। চেহারা থেকে বাচ্চা সুলভ সেই ছাপ চলে যায়, যা মাত্রই উকি দিয়েছিল। কান্নার তোড় কমে আসে এলিজাবেথের। মাথা ঘুরিয়ে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে। রেশমা তড়িঘড়ি করে কথার প্রসঙ্গ পাল্টে ফেলে এলিজাবেথের চোখে মুখে আধার দেখে কাইকুই করে রিনরিনে আওয়াজে বললেন, ব্যথা হচ্ছে? চোখে পানির সমেত হাসল এলিজাবেথ। ভনিতাহীন বলল, আমার শরীর তুলোর মতো নরম হলেও ভেতর থেকে খুবই শক্ত ধাঁচের। ব্যথা সহে রয়ে যায়। একটু জ্বরও আসবে না আমার, দেখে নিন। কিছুটা অবাক হলো বটে রেশমা। সে ভেবেই রেখেছিল এত কাটা ছেঁড়া শরীরের উপর পাশবিক নির্যাতনের পর জ্বর নিশ্চয়ই আসবে। কিন্তু সত্যি এলিজাবেথের গায়ের তাপমাত্রা একদমই স্বাভাবিক। রেশমাকে ভাবনা জগতে ডুবে যেতে দেখে ফিক করে হেসে দিল এলিজাবেথ। রেশমার চোখ ধাঁধিয়ে গেল সেই হাসিতে। আজ প্রথম এলিজাবেথকে হাসতে দেখল। এত সুন্দর হাসিও বুঝি হয় কারোর। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখতে থাকে রেশমা। এলিজাবেথের হাসি অকারণেই রেশমার ঠোঁটের কোনো হাসির দেখা মেলে। কিছু কিছু মানুষ উপর থেকে দেখতে যেমন, ভিতর থেকে ঠিক তার উল্টো পিঠ হয়। মানব চরিত্র অদ্ভুত এক রহস্যময় ধাতা। সেদিনে ধ্যান নেই রেশমার। চোখে শুধু ভাসছে এলিজাবেথের সুন্দর স্নিগ্ধ হাসি, যা সে আর কখনো দেখেনি। এখন কিছুটা হলেও আন্দাজ করতে পারছে রেশমা রিচার্ড কেন এলিজাবেথকে তুলে নিয়ে এসেছে, আর সকলকে চোখের সামনে আসতে নিষেধ করত এলিজাবেথকে কেন নিজের সাথে জোর করে আটকে রেখেছে। এ দুদিনে যা বুঝতে পেরেছে রিচার্ড মানুষ হিসেবে খুবই নৃশংস হলেও মানার নেশা নেই। হিংস্র পৈশাচিক সাইকো মস্তিষ্ক হয়তো এক লাস্যময়ী শীর্ণকায় নারীর সংস্পর্শে স্তম্ভিত। রেশমা খই হারিয়ে তড়িঘড়ি করে বলল, আপনি অসম্ভব সুন্দর ম্যাডাম। আচ্ছা স্যার, আর আপনার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? সম্পর্ক বলে এক অদ্ভুত হাসি দিল এলিজাবেথ।
তাচ্ছিলের হাসি হেসে ভঙ্গিমা স্থির করে থমথমে গলায় প্রত্যুত্তর করে, রক্ষিতা 25 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে আমাকে আপনাদের স্যার। আপনার সৌন্দর্যের কাছে 25 লাখ খুবই নস্যি। আমার মনে হয় রেশমা মা। থমকে যায় রেশমা, অবাক চোখে তাকায় ক্রন্দনরত দুর্বোধ্য মেয়েটার দিকে। এলিজাবেথ আলোকতা ভরা চোখে তাকিয়ে আছে রেশমার পানে। জলে টইটুম্বর চোখ হতে কয়েক ফোঁটা জল গাল বেয়ে পড়ল। এই ভেজা চোখগুলো যেন কত কি বলতে চাচ্ছে। গলায় দলা পাকিয়ে আসার কারণে তা প্রকাশ করতে পারছে না এলিজাবেথ। বহু কষ্টতে ভাঙা গলায় শোধায়, আমি তোমাকে রেশমা মা বলে ডাকি? চোখ বুঝে এলো রেশমারও। চোখের পাতা কাঁপছে অনবরত, মুখে বলতে পারে না কিছুই, শুধু বুকের সাথে চেপে ধরে এলিজাবেথকে। এলিজাবেথ রেশমার বক্ষপটে জায়গা পেয়ে আবারও কাঁদতে থাকে। আজ বহু বছর পর সে উষ্ণ ছোঁয়া পেয়েছে। সে উষ্ণ ছোঁয়ায় পাহাড় সম পরিমাণ জমে থাকা কষ্ট আক্ষেপগুলো গলিয়ে নিচ্ছে উষ্ণতায়। এভাবে কিছু মুহূর্তে পার হয় সদ্য মা মেয়ের সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া দুই আড়ষ্ট নারীর। রেশমা এলিজাবেথের আগোছালো লাল চুলগুলো দুহাতে রাজলাই নিয়ে আশ্রিয়ে চূড়ো করে বেঁধে দিল। অতঃপর তেলের বাটি নিয়ে আসতেই নাক মুখ কুচকে ফেললো এলিজাবেথ। শীর্ণ আওয়াজে বলল, এটা কি? কেন? রেশমা তেলের বাটি নিয়ে এলিজাবেথের পেছনে বসলো। বিলি করে প্রতিটা ভাজে ভাজে ভালো করে মেসেজ করে দিতে দিতে বলল, স্যার বলেছে চুলগুলোর যত্ন নেওয়ার জন্য। কথার পারদে চল শক্ত হলো এলিজাবেথের। স্যার নামক সেই নরখাদকের কথা অহর্নিশে যেতেই চোখের সামনে ভেসে উঠল এক হিংস্র দানবীয় শক্তপোক্ত চিবক। ঘৃণায় মন বিষিয়ে ওঠে এলিজাবেথের। আকাশ তলিয়ে গিয়েছে আধারে। আধার রাজ্যের রাজারা এখন রাজত্ব করে নিয়েছে আকাশে, সাথে ভুবন তলিয়ে গিয়েছে ঘুটঘুটে অন্ধকারের আড়ালে। আজ আকাশে চাঁদের পাশে সেনাবাহিনীর মতো জলজল করে জ্বলতে থাকা শত শত উজ্জ্বল নক্ষত্রগুলো নেই। সম্ভবত বৃষ্টি আসবে। একটু পর পর দিন রাখছে। টেরেসে কাচ দিয়ে তৈরি দরজা লক থাকার কারণে বাইরে থেকে আলো বাতাসের শব্দ খুব কমই আসে ভেতরে। যেই ভাবা সেই কাজ। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামে। বজ্রপাতের শব্দে কেঁপে উঠছে এলিজাবেথের গড়ন একটু পরপর। রেশমা এলিজাবেথকে রাতের খাবার আর ওষুধ খাইয়ে দিয়ে চলে গিয়েছে সেই কখন, কিন্তু এখনো ঘুম ধরা দেয়নি এলিজাবেথের চোখে। জীবন নামক অস্তিত্বের সাথে মিশে যাওয়া কঠিন সূত্রের হিসেব মেলাতে খুবই ব্যস্ত আড়ষ্ট মেয়েটা। তবে শত ভেবেও সেই সকল সূত্রের সমাধান মেলাতে পারে না এলিজাবেথ। বীজগণিতের অঙ্কের মতো 4 পৃষ্ঠে ভুল সূত্র মিলিয়ে শেষে গিয়ে ফলাফল শূন্য ভুল। জীবনের কঠিন সত্যগুলো সঠিক সূত্রের মতো এসে খাতার কোনা বরাবর 2 টানে কেটে দেয়। চোখে আঙুল দিয়ে অহর্নিশে স্কুল ছুটির ঘন্টার মতো হাতুড়ি দিয়ে আঘাত করে জোরে জোরে শব্দ করে জানিয়ে দেয়, তুমি ভুল, সঠিক সূত্র মেলাতে ব্যর্থ তুমি। চোখের পানি শুকিয়েও আবার ভিজে আসে। দেয়ালের সাথে সেট করে রাখা ড্রাগনের পেন্টিং থেকে আসা তীর্যক রশিতে কিছুটা আলোকিত আলিশান কামরা। হঠাৎ হস্তদন্ত পায়ে কাক ভেজা অবস্থায় কামরায় প্রবেশ করলো রিচার্ড। শরীর বেয়ে বেয়ে বৃষ্টির পানির পবিত্র ফোঁটা ফোঁটা গুলো চুয়ে চুয়ে পড়ছে এক অপবিত্র পাপিষ্ট কায়া থেকে। এলিজাবেথ তখনও কঠিন হিসেবের ফাঁকফোকরে তলিয়েছিল। আলো জ্বলতেই হতচেতন হয়ে ফিরে। রিচার্ডকে দেখে কেঁপে ওঠে সমস্ত শরীর। কমফোর্টার দিয়ে নিজেকে ভালোভাবে পেঁচিয়ে নেয় দ্রুত। রিচার্ড শক্ত চিবুকে একবার দুর্বোধ্য এলিজাবেথের দিকে তাকিয়ে সরাসরি যায় কেবিনেটের কাছে। কেবিনেটের 3য় সারির ডোর খুলতে উন্মুক্ত হয় দামি দামি মদের সমাহার। সারি সারি মদের বোতল, ড্রাগস ইনজেকশন দিয়ে সজ্জিত এই তাকের পুরো অংশ। নামি দামি সকল ব্র্যান্ডের মদ রয়েছে এখানে। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। এই কদিন এসে একবারের জন্য কিছুতে ছুঁয়ে দেখেনি। রেশমা যখন যেটা পরিয়ে দিত সেটাই চুপচাপ গায়ে জড়িয়ে নিত। এত মদের বোতল দেখে মনে হচ্ছে এটা কারোর ব্যক্তিগত কামরা না, নিজস্ব বার। রিচার্ডের চোখে মুখে লেপ্টে রয়েছে অযাচিত ক্ষুব্ধতা। রাগে ফুসতে ফুসতে ওয়াইনের বোতল নিয়ে দুধাতের ফাঁকে চাপ দিয়ে ধরে এক মোচড়ে কর খুলে ফেললো খুবই দক্ষতার সহিত। বাম হাত দিয়ে গলগল করে রক্তক্ষরণ হওয়া জায়গাটায় ওয়াইনের বোতল উল্টো করে ঢালতে থাকে। দাঁতে দাঁত চেপে রিচার্ড নিজেকে শক্ত করে রাখলো। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। আতকে উঠে মৃদু শব্দ করে দুহাতে মুখ চেপে ধরল। এলিজাবেথের শব্দে রিচার্ড শক্ত চল ফাঁক করে ঘুরে তাকালো সেদিকে। ললাটে বিরক্তির ভাঁজ। এলিজাবেথের ভয় কাতুরে চোখ দেখে বাঁকা হাসলো। ঠোঁটের কোনায় জড়ো হয়েছে রহস্যময় সন্ধি। বোতলে থাকা বাকিটুকু মদ 2 ঠোঁটের ফাঁকে চেপে ধরে তুলে এক নিঃশ্বাসে শেষ করলো। নখ গিলার কারণে বারবার উদীয়মান হচ্ছে পুরুষালী রুক্ষ অ্যাডামস আপেল। বৃষ্টির পানিতে ভিজে শার্ট শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। অতি ফর্সা ত্বক বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়ায় উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে আরো দ্বিগুণ। বাচ্চাদের সকালে মস্ত্রে পড়া নরম রোদ গা মাখিয়ে গোসল করানোর পর শরীরে জনসন লোশন মাখিয়ে দেওয়ার পর যেভাবে শরীরের ত্বক চকচক করে ঠিক সেভাবেই রিচার্ডের গা জলজল করছে।
পৈশাচিক আত্মার হিংস্র মানবকেও এখন লাগছে খুবই আকর্ষণীয়, ঘোর লাগার মতো। অথচ এই হ্যান্ডসাম সুদর্শন পুরুষের ভেতরে নেই কোনো হৃদয়। হিংস্রতা আর নৃশংসতার দাবানলে জলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে সেই কবে। রিচার্ড ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুঁকিয়ে এক পা করে এগিয়ে যায় এলিজাবেথের দিকে। গুটিয়ে যেতে থাকে এলিজাবেথ ভয়ে সংকীর্ণে। রিচার্ড ভেজা শরীরেই বেডে বসলো। বেড কেন্দ্রীয় 3 তাকের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করলো। অতঃপর বক্স খুলে ব্যান্ডেজ বের করতে করতে ডাকলো, রেড। রিচার্ডের গুরুগম্ভীর হিংস্র কর্কশ গলার পরিবর্তে নীরের ঠান্ডা স্বরে ঝড় উঠে গেল এলিজাবেথের ভিতর। তিত্তির করে কাঁপতে থাকে সমস্ত শরীর। দ্বিতীয়বারের মতো অবাক করে ডাকলো রিচার্ড ঠান্ডা গলায়, কাম ক্লোজার রেড। এলিজাবেথ দুটানায় ফেসে যায়। কি করবে? এই শান্ত রিচার্ডের আড়ালে ক্ষুব্ধ পৈশাচিক আত্মা রিচার্ডকে সে চিনে। কথার বাইরে যাওয়া মানে সেই হিংস্র আত্মা জেগে ওঠা। এলিজাবেথ ঢোক গিলে তটস্থ হয়ে রিচার্ডের নিকট যায়। রিচার্ড ততক্ষণে আঙুল থেকে ম্যান্স ব্যাং রিং খুলে বেডসাইডে রেখেছে। এলিজাবেথকে এগিয়ে আসতে দেখে অধর এলিয়ে হাসল। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাটে। এলিজাবেথের দিকে ফার্স্ট এড বক্স এগিয়ে দিল রিচার্ড। এলিজাবেথের চোখের পাতা কাঁপছে। উৎসুক হয়ে তাকায় রিচার্ডের দিকে। রিচার্ড ভুরু উঁচিয়ে ইশারা দিল ড্রেসিং করে দেওয়ার জন্য। এলিজাবেথ এবার কাছ থেকে তাকালো রিচার্ড হাতের দিকে। হাতের উপরে পিঠ আঙুলের ভেতর হতে তেরসা ভাবে কেটে গিয়েছে। কোনো ধারালো ছুরি দিয়ে হবে হয়তো। নিশ্চয়ই কারো শেষ দিন ছিল আজ। ফিনকি দিয়ে অঝরে রক্ত ঝরছে এখনো। গা শিউরে ওঠে। হাত কাঁপতে থাকে এলিজাবেথের, যার একামো ছাড়া কিছুই মনে হলো না রিচার্ডের কাছে। শক্ত করে এলিজাবেথের হাত চেপে ধরে রক্তাক্ত জায়গায় ছিটকে দূরে সরে যায় এলিজাবেথ। রিচার্ডের শত ব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে বুক শুকিয়ে এলো। ঠোঁট গোল করে পরপর ঘন কয়েকবার নিঃশ্বাস ছেড়ে সাহস সঞ্চয় করে এগিয়ে আসে। সহসায় কুটিল হাতে তুলো নিয়ে রক্ত মুছতে থাকে রিচার্ডের। ক্ষত খুবই গভীর, তবু অভিব্যক্তি একদমই শূন্য রিচার্ডের। নির্নিমেষ তাকিয়ে থাকলো এলিজাবেথের দিকে, চেয়ে থাকলো কাঁপতে থাকা হাতের দিকে। একজন গ্যাংস্টারের সাথে থাকতে হলে রক্তকে সাদরে গ্রহণ করতে হবে, চলতি পথের সঙ্গী মনে করে। কান্নায় কণ্ঠ বুঝিয়ে এলো গলা, তবুও সাহস করে গলার জড়তা দূর করে বলল, থাকতে চাই না আমি। হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্ক, তবুও কণ্ঠস্বর নীলের ঠান্ডা। থাকতে তো তোমাকে হবেই রেড, তাও আমার সাথে। রিচার্ডের বিলম্বহীন জবাবে বুক ফেটে কান্না আসে এলিজাবেথের। ঠোঁট কামড়ে যথাসম্ভব কান্না আটকানো বৃথা চেষ্টা করলো। হঠাৎ রিচার্ডের চোখ গেল ছোট ক্যাবিনেটের উপর রাখা একটা ছোট ঘাসফুল। অযাচিত কারণে চোয়াল শক্ত হয়ে গেল রিচার্ডের। রক্ত গরম চোখে তাকায় এলিজাবেথের দিকে, কিরমেরিয়ে বলল, ফুল কোথা থেকে আসলো? রেশমামা বাইরে থেকে এনেছিল। রেশমা মেডের নাম, এটা রিচার্ড জানে, তবুও ক্ষিপ্ততা কমল না। চিবিয়ে চিবিয়ে বলল, কোন সাহসে আমার রুমে বাইরের জিনিস আসলো উইদাউট মাই পারমিশন? ওপর থেকে নিচে দেখে আমার ভালো। বলার মধ্যেই হঠাৎ অতর্কিত আক্রমণে এলিজাবেথ চমকে গিয়ে খামচি তুলল রিচার্ডের শার্টের কলার। হ্যাসকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে রিচার্ড এলিজাবেথকে। এক হাত দিয়ে পেঁচিয়ে ধরেছে নিজের সাথে এলিজাবেথের পেট। টিটটির করে কাঁপতে থাকে এলিজাবেথ। রিচার্ডের গা থেকে আসা পারফিউমের ডার্ক স্মেল নাকের ডগায় বাড়ি খাচ্ছে। অকুতভয়ী হৃদিণ্ড এলিজাবেথ চোখ মুখ খিচে নেয় রিচার্ডের গরম নিঃশ্বাসের উত্তাপে। রিচার্ড অকস্মাৎ এলিজাবেথের গলায় মুখ ডুবিয়ে দেয়। শুষে নিতে থাকে শরীরের সকল ঘ্রাণ। রিচার্ডের ভেজা শরীরের সংস্পর্শে শরীরের প্রতিটা লোমকূপের শিহরণ জেগে উঠতে থাকে। হঠাৎই কিছু একটা ভেবে এলিজাবেথ কিছুটা ঘনিষ্ঠ হয় রিচার্ডের, আর একটু কাজ ঘেঁষল। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয় বাঁকা হাসি এলিজাবেথের এহেন অপ্রত্যাশিত পদক্ষেপে। তবে ভ্রুক্ষেপ করল না। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিচ্ছে এলিজাবেথের কোমল গ্রীবায়। এলিজাবেথ সাহসায় মুখ বুজে সব সহ্য করে নিতে থাকে রিচার্ডের এলোমেলো ছোঁয়াগুলো। কৌশলে রিচার্ডের কোমরে গুজে রাখা গানে হাত দিতে যাবে, তার আগেই ব্যথায় কুকড়ে উঠল সে। ছিটকে গিয়ে দূরে সরে পড়ল এলিজাবেথ। ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা তাজা উষ্ণ রক্ত গড়িয়ে পড়ছে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটাতে আগুনের লেলিহান, তবু অভিব্যক্তি শান্ত নদীর ন্যায়। ঠোঁটের কোণে বক্র হাসি। হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছে আবারও ঝুঁকলো পড়ে থাকা এলিজাবেথের উপর। রক্তাক্ত ঠোঁটে হাত দিয়ে চেপে ধরে রেখেছে এলিজাবেথ। রিচার্ড হচ্ছে বুক শক্ত করে চেপে ধরে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল, চালাকি করো ভালো কথা, তবে করার আগে ভেবে দেখো বিপরীত পাশের মানুষটাকে। মাই ফাকিং ডার্ক রেড। বরাবরের মতোই এলিজাবেথকে ছুঁড়ে ফেলে দিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল রিচার্ড। এলিজাবেথ করুণ দীর্ঘশ্বাস ফেলে শূন্য বুকে দু চোখ বুঝে ফেলল। হেরে যাওয়া পথিকের মতো আবারও মাঝ রাস্তায় মুখ থুবড়ে পড়ল। তলপেটে চিনচিনে ব্যথায় ঠোঁট কামড়ে বিছানার সাথে মিশে যেতে থাকলো, পেটে দুহাত চেপে ধরে। লম্বা কোল্ড শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো রিচার্ড। এলিজাবেথ গায়ে কম্পিউটার মুড়ি দিয়ে এক দৃষ্টিতে বেডসাইডে রাখা রিচার্ডের হাতের রিংয়ের দিকে তাকিয়েছিল।
রিচার্ডের উপস্থিত টের পেয়ে মুখ ঢুকিয়ে ফেলে কম্পিউটারের ভিতর চটজলদি ঠোঁট বাঁকিয়ে হাসল রিচার্ড। কাউচের উপর তোয়ালে রেখে কেবিনেট থেকে ওয়াইনের বোতল বের করতে করতে হাসকি ভয়ে চেয়ে আওড়ালো। ডু ইউ লাইক দ্যাট রেড? কোনরূপ প্রত্যুত্তর আসে না কথার পারদে। রিচার্ডও আশা করে থাকে না উত্তরের জন্য। ওয়াইনের বোতল নিয়ে সরাসরি গেল ওপেন টেরেসে। ভেজা চুল থেকে তখনও টপ টপ করে পানি ঝরছে। পরনে কালা নাইট স্যুট, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ঘন জঙ্গলের দিকে তাকিয়ে পুরো বোতল খালাস করল। অতঃপর সঙ্গে সঙ্গে গমগম পায়ে হেঁটে রুমে যায়। বেডে শুয়েই কমফোর্টের নিচে লেপটে থাকা এলিজাবেথকে একটানে নিজের কাছে নিয়ে আসে। শিউরে উঠল এলিজাবেথের অভ্যন্তর। রিচার্ডের কাছ থেকে ছোটার জন্য ছটফট করতে থাকলো সে। ভয়ে গতি হারায় হৃদস্পন্দন। চোখ দিয়ে ছাপিয়ে পড়ল ছড়তে থাকা অনবরত। রিচার্ড শক্ত চোখে তাকালে ছটফটানি কমে এলিজাবেথের। ভেজা গলায় স্পষ্ট স্বরে আওড়ালো, না প্লিজ, আমার প্রিয়। কথা শেষ করতে দিল না রিচার্ড। নিরুদ্বেগহীন ভাবে দুহাতে তালি বাজাতে লাইট বন্ধ হয়ে গেল রুমের। অতঃপর আবারও এলিজাবেথকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। ওর ঘাড়ে মুখ গুজে দিয়ে ঘুমিয়ে যায় কোনরূপ বাক্য ছাড়াই। বিস্ময়ে হতভম্ব হয়ে যায় এলিজাবেথ। নিঃশ্বাস নিতেও ভুলে গেল। রিচার্ডের ভারী শরীরে পুরো ভর ওর উপর দিয়ে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে এলিজাবেথের, তাও সরাতে পারছে না। সারাদিন ভয়ঙ্কর মেশিনের পর শরীর অতিরিক্ত ক্লান্ত, পাশাপাশি ড্রাঙ্ক হওয়ায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ল রিচার্ড। শত চেষ্টা করেও রিচার্ডকে এক চুলও সরাতে পারল না এলিজাবেথ। না পেরে নিজের শরীর ছেড়ে দেয় বিছানায়, শূন্য দৃষ্টি নিক্ষেপ করে সিলিংয়ে। অমীমাংসিত হিসাবের হিসেব আবারও মেলাতে চাইল। তার জীবনের প্রথম পুরুষ রিচার্ড, যে তাকে এত কাছ থেকে ছুঁল, লুটে নিল তার সর্বস্ব, তাও আবার এত নৃশংস এক নরখাদক, যার ভেতরে হৃদয় বলতে কিছুই নেই। এর শেষ পরিণতি কি? এমন নানান কথা চিন্তা করতে করতে একসময় এলিজাবেথও ঘুমের রাজ্যে তলিয়ে গেল। কড়া ডোজের অ্যান্টিবায়োটিকের প্রভাবে এলিজাবেথের ঘুম ভাঙল অনেক দেরিতে। চোখ মেলে দেখলো রিচার্ড নেই পাশে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিজেকে খানিক গুছিয়ে অলসতা ঝেড়ে উঠে বসার চেষ্টা করলো। ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে বিছানা থেকে পা নামাতেই শরীর জুড়ে তীব্র যন্ত্রণা ছড়িয়ে পড়ল। ব্যথায় শিউরে উঠল। ফর্সা মুখ ক্রমশ নীলচে হয়ে গেল। ঠোঁট গোল করে লম্বা লম্বা শ্বাস নিতে শুরু করলো। যন্ত্রণায় চোখ ভিজে উঠল জলকানায়। একটু শান্ত হতে এদিক সেদিক তাকাতেই নজর গেল টেরেসের দিকে। পরক্ষণে চোখ বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। অবিশ্বাসে কয়েকবার হাত দিয়ে চোখ কচকাল, কিন্তু না, এটি কোনো কল্পনায়, এ তো সত্যি। দীর্ঘ 5 দিন কালো মেঘের রাজত্বে বন্দী থাকা আকাশে প্রথমবারের মতো সোনালি আলো ফুটে উঠেছে। সূর্যের উজ্জ্বল রশ্মি ছড়িয়ে পড়েছে চারদিকে। এক মুহূর্তের জন্য সব যন্ত্রণা ভুলে গিয়ে এলিজাবেথ তাকিয়ে রইল সেই উদিত আলোয়। মনের অজান্তেই ঠোঁটের কোণে প্রশান্তির এক ঝলক ফুটে উঠল এলিজাবেথের। শিরশিরে অনুভূতি নিয়ে নিভু চোখে তাকিয়ে রইল টেরাসের দিকে। যে জায়গাটা এতদিন খাখা রোদে শুকিয়ে গোমট হয়েছিল, সেটা এখন এক স্নিগ্ধ ফুলের স্বর্গ। বিস্তৃত টেরেস জুড়ে নানান বাহারের ফুলে ভরপুর। কোথায় এক চুল পরিমাণ ফাঁক নেই, যেন কেউ নিজের সমস্ত যত্ন আর ভালোবাসা ঢেলে সাজিয়েছে এই বাগান। প্রতিটি ফুল যেন বলছে কিপটেমি নেই, অপার উদারতায় সাজানো হয়েছে সৌন্দর্য। এলিজাবেথের চোখ জলজল করে উঠল, তবে বিশ্বাস সেখানেই নয়। চোখ ঘুরিয়ে মেঝের দিকে তাকাতেই হার্টবিট বেড়ে গেল। চোখ কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম। পুরো মেঝে ভর্তি লাল গোলাপ, ডার্ক থিমের টাইলস ঢাকা পড়ে গিয়েছে রক্তিম লালের মোহনায়। এলিজাবেথ এখনও নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এমন সূর্যের আলোয় ভেজা সকালে এত বড় ধাক্কা, এক বিশাল ধাক্কা। স্নিগ্ধ সৌন্দর্যের মাঝে বিস্ময়ে ভাসতে থাকলো সে। সময়ের অমোঘ প্রভাব রয়ে যায় সেই সুন্দর সকালের পর আজ 7 দিন। রিচার্ড কোথায় যেন হঠাৎ করে লাপাত্তা হয়ে গিয়েছে। সেদিন সকালে যে বের হলো, তারপর আর ফেরেনি। এতে অবশ্য কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, বরঞ্চ রিচার্ড না ফেরায় সব থেকে খুশি এলিজাবেথ। মনে প্রাণে সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে আর কখনো যেন না ফিরে, কোনোদিনই যেন সেই নরখাদকের মুখ না দেখতে হয়। এলিজাবেথ কিছুদিন ধরে নিস্তব্ধ এক শান্তির মাঝে দিন কাটাচ্ছে। লোমহর্ষক রাতগুলোর হিংস্র ছায়া আপাতত দূরের, কারো ক্ষোভ বা অত্যাচারের শিকার হতে হচ্ছে না। তবে মুক্তি পায়নি বন্দী জীবনের শেকল থেকে। রিচার্ড যদিও নিজে বাগান বাড়িতে নেই, তবুও রেখে গিয়েছে তার 2 বিশ্বস্ত সেনাপতির একজনকে, লুকাস। তার দায়িত্ব একটাই, এলিজাবেথ যেন রুম থেকে বাইরে পা রাখতে না পারে। রিচার্ডের কড়া নিষেধাজ্ঞা লুকাসের হাত পা বেঁধে রেখেছে। এলিজাবেথের রুমের দরজা সবসময় বাইরে থেকে লক থাকে। খাবারও রুমেই পৌঁছে দেওয়া হয়। এই 7 দিনে লুকাসকে একবারও চোখে দেখেনি এলিজাবেথ। রেশমা লুকাসের কাছে অনুরোধ করেছিল এলিজাবেথকে একটু বাইরে বের করতে দেওয়ার জন্য। বারবার 4 দেওয়ালের মাঝে আটকে থাকতে থাকতে এলিজাবেথের দম বন্ধ লাগছে, কিন্তু লুকাস রিচার্ডের নির্দেশ অমান্য করার সাহস করেনি। রিচার্ডের আদেশ যেন একটা অদৃশ্য শেকলের মতো লুকাসের হাতে পায়ে বেঁধে রেখেছে, যে শেকল ছিঁড়ে ফেলার ক্ষমতা আর নেই। লুকাস আজ ইচ্ছে করেই সোফার মধ্যে শুয়ে চোখ বুজে আছে, যেন বোকার জাত নারী ভাবে সে ঘুমিয়ে আছে। যেই ভাবা সেই কাজ।
রেশমা লুকাসের ঘুমের সুযোগ নিয়ে গুটি গুটি পায়ে উপর থেকে এলিজাবেথকে নিয়ে আসে নিচে। এলিজাবেথকে বাইরে বের করার স্বার্থ তার নেই, তবে যথাসম্ভব চেষ্টা করছে এলিজাবেথের বন্দিদশা দূর করতে। রেশমার সাথে গুটি গুটি পায়ে এলিজাবেথ সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। নিচে আসতেই লুকাসকে দেখে রেশমাকে পেছন থেকে ফিসফিসিয়ে ডাকলো এলিজাবেথ। রেশমা ফিরে তাকালে এলিজাবেথ চোখের গোল সুগভীর নিকশ কালো মনি ঘুরিয়ে লিভিং এরিয়ার দিকটাই ইশারা করলো, যেখানে সুপাই লুকাস ঘুমিয়ে আছে। রেশমা তাকালো সেদিকে, পরপর এলিজাবেথের দিকে তাকিয়ে চোখ আশ্বস্ত করে তড়িঘড়ি করে কিচেনে ছুটে গেল। নিশিকে দিয়ে চটজলদি টেবিল সাজিয়ে ফেললো। উদ্দেশ্য আজ এলিজাবেথকে আর 5টা সাধারণ মানুষের মতো ডাইনিং টেবিলে বসিয়ে খাওয়াবে। কদিনে রেশমা আর এলিজাবেথের মধ্যে খুব সখ্যতা গড়ে উঠেছে। এলিজাবেথ যেমন প্রতি মুহূর্তে মুহূর্তে রেশমা মা বলে মুখে ফেনা তুলে দেয়, রেশমাও ঠিক তেমনি মেয়ের মতো দেখভাল করে এলিজাবেথের পায়ের এবং হাতের ক্ষত এতদিনে শুকিয়ে গিয়েছে। হাতের সেলাই রেশমাই কেটেছে। শারীরিকভাবে এখন পুরোপুরি সুস্থ এলিজাবেথ। মানসিকভাবে বিধ্বস্ত হলেও এলিজাবেথ খুবই সতর্কতার সহিত নগ্ন পায়ে নিশ্চুপ পদচিহ্ন ফেলে এগিয়ে যেতে থাকে। হঠাৎ কি মনে করে পেছন তাকাতেই লুকাস তড়িঘড়ি করে আবার চোখ বুজে ফেলল। ঠোঁট চেপে স্মিত আসলো এলিজাবেথ। হ্যাঁ, এখন সেই ফ্যাকাশে নীলচে ঠোঁটের আগায় মাঝে মধ্যে হাসির স্পষ্ট ঝলকানি দেখা যায়। লুকাস এলিজাবেথকে টেবিলে বসতে দেখে ঠোঁট গোল করে গরম শ্বাস ফেলে ওদের পিছ দিয়ে ঘুরে শুয়ে তাকালো ঘুমের ভান ধরে। এতে করে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এলিজাবেথ মনে মনে ভাবতে লাগলো, কঠিন খোলসের আড়ালে এক শিশুর মতো কোমল একটা মন আছে, যা পাপের অতল গহ্বরে তলিয়ে গেছে, এত গভীরে যেখানে কোনো ডুবুরি পৌঁছাতে পারে না। ওর মনে এলো রিচার্ডের কথা, অজান্তেই নয় ইচ্ছাকৃতই মনে করলো এবার। এতদিন ধরে কতবার শাওয়ার নিয়েছে, কতবার সাবানের মোটা স্তরে নিজের ত্বক ঘষে লাল করে ফেলেছে, তবু রিচার্ডের পারফিউমে সে গাঢ় গন্ধ মুছতে পারেনি। গলা, গাল, ঠোঁট আর পেটের কালচে দাগ যেন এক অনন্ত স্মৃতিচিহ্ন হয়ে থেকে গেছে। প্রতিটি দাগ বারবার মনে করিয়ে দেয় সেই হিংস্র মানুষটির কথা। ভাবতেই বুকের মধ্যে এক অদ্ভুত বিষাক্ত শীতলতা নেমে আসে। কানে বাজতে থাকে সেই ভয়াবহ রাতগুলোর আর্তনাদ। মনে পড়ে কেমন করে সে বারবার কেঁদেছে, আকুতি করেছে, তবে তার অসহায় কান্না রিচার্ডের কঠোর মনকে একটুও নরম করতে পারেনি। প্রতিটি মুহূর্তে যেন ভেতরের শান্তিকে আরো তছনছ করে দিচ্ছে। এলিজাবেথ ভাবতে চেয়েছিল অন্য কিছু, কিন্তু ঘৃণা আর যন্ত্রণা সেই পুরনো সুর ফিরে আসে, বদ্ধ পাগলের মতো ওকে আচ্ছন্ন করে। এলিজাবেথ আর কিছু ভাবল না, নিজের মন থেকে সবকিছু সরিয়ে ফেলার চেষ্টা করলো, যদিও জানতো সেই স্মৃতির দাগ কখনো মুছে যাবে না। আজ অনেকদিন পর এলিজাবেথ পছন্দের খাবার খাচ্ছে। রেশমা সকাল সকালে বেশি করে ঘি দিয়ে কাচ্চি রান্না করেছে এলিজাবেথের জন্য। খাবারের ঘ্রাণেই এলিজাবেথের মন পুলকিত হয়ে উঠল। বারবার বলার পরও রেশমা এলিজাবেথের সাথে খেতে বসেনি। যতই মায়ের সম্পর্কে এলিজাবেথ তাকে আবদ্ধ করুন না কেন, একজন মনিব আর মালকিনের মধ্যে বিশাল লম্বা লাইন থাকে। রেশমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলিজাবেথকে পরিবেশন করে খাওয়াচ্ছে। অনেক বছর পর তৃপ্তি সহকারে নিজের পছন্দের খাবার খেতে পারছে এলিজাবেথ। হঠাৎ করে গলায় খাবার আটকে গেল। রেশমা চটজলদি পানি এগিয়ে দেয় এলিজাবেথের দিকে। পিঠে হাতের তালু দিয়ে ঘষে দিচ্ছে আলতো করে। চোখ দিয়ে পানি বেরিয়ে আসে এলিজাবেথের। রেশমা পেলব হাতে লোচনের পানি মুছে দিল। নিদারুণ কোমল হয়ে মাতৃস্বরে বললেন, আস্তে খাবে তো, দেখলে চোখ দিয়ে কিভাবে পানি ঝরছে এখন। কাপা কাপা চোখের পাতা মেলে মাথা উপরে তুলল এলিজাবেথ। তাকালো সরাসরি রেশমার মুখে। খাদ্যযুক্ত কণ্ঠে ভেঙে ভেঙে আওড়ালো, আমি কাঁদছি রেশমা মা। কথাটা সোজা গিয়ে বিঁধল রেশমার বৃক্ষপটে। তার গভীর চোখ দুটো আসলে সে জড়িয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত। দু হাতের আজলায় চেপে ধরল দুটি নরম গাল। সবিনয়ে জিজ্ঞেস করল, বাড়ির জন্য মন খারাপ হচ্ছে? দুপাশে মাথা নাড়ায় এলিজাবেথ। না, চাচার জন্য। আমার কোনো বাড়ি ছিল না রেশমা মা। এলিজাবেথের পরিবার সম্বন্ধে কিছুই জানে না রেশমা। এলিজাবেথ কখনো মুখ ফুটে কিছু বলেনি। রেশমা যতটুকু ধারণা করতে পেরেছে, ভালোবাসার অভাবে ছিল খুব। মেয়েটা ভালোবাসার কাঙ্কাল খুবই। রেশমার ধ্যান ভাঙলো এলিজাবেথের কথায়। জানো রেশমা মা, আমার চাচারাও কাচ্চি খুবই পছন্দ। তবুও চাচা নিজে অল্প খেত, বাকিটুকু আমার জন্য রেখে দিত। আমি পরে লুকিয়ে লুকিয়ে খেতাম। তোমার চাচি তোমাকে পেট ভরে খেতে দিত না? কান্নার তোর বাড়লো এলিজাবেথের। নির্নিমেষ তাকিয়ে থেকে দুপাশে মাথা নাড়ালো। আতকে উঠে কপাল দুভাজে বিভক্ত হলো রেশমার। নিষ্পলক তাকিয়ে থাকলো ঠোঁট ভেঙে কাঁদতে থাকা এলিজাবেথের দিকে। চিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে এলিজাবেথের পাশে বসলো রেশমা। দুহাতের আজলায় চেপে ধরা দুটি গালে ছোট করে চুমু খেয়ে বুকের সাথে মিশিয়ে নিল এলিজাবেথকে। এই যুগেও এমন মানুষ আছে যে খাবারের জন্য কষ্ট দেয়? ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। এবার হাউমাউ করে কাঁদতে শুরু করলো এলিজাবেথ।
ভিতরে শুকিয়ে যাওয়া ক্ষতগুলো নতুন করে ব্যথা দিতে শুরু করেছে। এলিজাবেথের কান্নার শব্দ লুকাসের কান পর্যন্ত গেল। ভুরুকুচকে সোজা হয়ে বসলো, তাকালো এলিজাবেথের দিকে। রেশমা কান্না থামানোর চেষ্টা করলো এলিজাবেথের। কিচেন থেকে নিচে এসে পাশে দাঁড়ালো রেশমার। চোখে মুখে উদ্বিগ্নতা, উৎকণ্ঠা। ভয় কাতুরে চোখে এদিক সেদিক তাকিয়ে রেখেছে রিচার্ডের কোনো লোক আছে কিনা। ভয় পাচ্ছে এলিজাবেথ কান্না করার কারণে। তাকেও যদি মেরে ফেলা হয় সেদিনের মেয়েগুলোর মতো। শুকনো ঢোক গিলতে থাকে বারবার। কান্না থামাও মা আমার, এভাবে কান্না করে না। গতি হারায় হৃদস্পন্দন। বুক থেকে মাথা তুলে এলিজাবেথ, গলা কাঁপছে, তবুও বলল, আজ আমি বলতে চাই বলে আমার ভেতরে জ্বলতে থাকা আগুনের লেলিহানে পানি ঢালতে চাই। চাপা কষ্টগুলো শেষ করে দিচ্ছে আমাকে ভেতরে ভেতরে। আমি পারছি না, আর সত্যি পারছি না। গলায় কুণ্ডলি পাকিয়ে থাকা দলাগুলো শক্ত ঢোক গিলে পিষে ভিতরে ঠেলে দিয়ে নিজেকে কঠিন করলো এলিজাবেথ। বলতে থাকলো, আমাকে নিয়ে সকলের মনে অনেক কৌতূহল না? আমার অন্যরকম চেহারা, চুল, তাই না? অপরদিকে 8তলা বিল্ডিং এর ছাদে সূর্যের তীর্যক রশ্মি কাছভেদ করে এসে পড়েছে এক অনন্য সুদর্শন পুরুষের ওপর। কালো ট্রাউজারের নিচে তার শক্তপোক্ত সুঠাম দেহ উন্মুক্ত। সকালে নিজের শরীর চর্চায় ব্যস্ত রিচার্ড। পাশে বসে ন্যাসও তার প্রতিটি বুক ডাউন শুনছে নিঃশব্দে। 123, 124। ঠিক তখনই রিচার্ড থেমে গেল। ল্যাপটপের স্ক্রিনে ভেসে ওঠা লাইভ ফিডে এলিজাবেথের কণ্ঠ শুনল। বাগানবাড়ির ডাইনিং এরিয়ার লাইভ ফুটেজে চলছে ল্যাপটপের স্ক্রিনে। হঠাৎই রিচার্ডের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। এবারে চালান দিয়ে সাম্প্রতিক ঝামেলাগুলো মাথায় ঘুরছিল রিচার্ডের। এবার বেশ চাপই নিতে হচ্ছে। কিছু রাজনীতিবিদ রিচার্ডের সাথে নারী পাচারের ব্যবসায় যুক্ত হতে চেয়েছিল, কিন্তু রিচার্ড সে প্রস্তাবে রাজি হয়নি। শেয়ার করে ব্যবসা করা তার নীতি নয়। এই রাজ্যে সে একাই রাজ্য আর মন্ত্রী, সেই জায়গায়ও তার নিজের। ক্ষমতা ভাগাভাগি করার কোনো ইচ্ছা রিচার্ডের নেই। এটাই ছিল সমস্যা। বড় বড় রাজনীতিবিদরা ক্ষিপ্ত হয়ে উঠল। একজন বিদেশি ইতালি থেকে উড়ে এসে তাদের শহরে এমন অবিচ্ছেদ্য রাজত্ব কায়েম করেছে তা তাদের সহ্য হচ্ছিল না। ক্ষোভে তারা পুলিশের পুরো একটা দল রিচার্ডের পেছনে লেলিয়ে দেয়, কিন্তু ফলাফল শূন্য। পুলিশি চাপ, রাজনৈতিক ষড়যন্ত্র কোনো কিছুই রিচার্ডের গায়ে আঁচড়ও কাটতে পারেনি। এত বছর ধরে নিজের গড়া সাম্রাজ্যকে সুরক্ষিত করতে শত্রুরা যাই করুক, রিচার্ড সবসময় এক ধাপ এগিয়ে থেকেছে। এবারও তাই। বড়দিনের মতো স্বয়ং মাঠে নেমে পড়েছিল রিচার্ড, আর তখনই দেখিয়ে দিয়েছিল নিজের আসল রূপ। প্রতিটি শত্রুকে ভয়ঙ্করভাবে শেষ করেছে। প্রতিশোধ ছিল নির্দয়, যা কারো কল্পনার বাইরে। যারা রিচার্ডকে থামানোর চেষ্টা করেছিল তাদের সবাইকে নিজে উপহার দিয়েছে একের পর এক ভয়ঙ্কর মৃত্যু। পুলিশের পক্ষে কিছুই করা সম্ভব হয়নি, কারণ রিচার্ড কখনই কোনো প্রমাণ রেখে কাজ করে না। তার প্রতিটি পদক্ষেপ নিখুঁত এবং পরিকল্পিত। এই কারণে অল্প সময়ের মধ্যে ইতালির মতো বড় শহরে নিজের সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। প্রেমও বারবার চেষ্টা করেছে রিচার্ডকে ধরার, কিন্তু প্রমাণের অভাবে রিচার্ডকে কাবু করা সম্ভব হয়নি। এতদিন ধরে পুলিশ গুপ্তচর লাগিয়ে রেখেছিল রিচার্ডের পেছনে। তাই কারণেই রিচার্ড বাগানবাড়ি যায়নি এতদিন। তবে আড়ালে লুকিয়ে থাকার মানুষ সে নয়, বরং প্রকাশ্যে শত্রুদের একে একে শেষ করেছে অত্যন্ত কৌশলে। রিচার্ডের হিংস্রতা, নৃশংসতার, পৈশাচিক মনোভাবের শিকার হয়েছে সবাই। রিচার্ডের সাইকোপ্যাথিক মস্তিষ্ক কাজ করে এক শিকারীর মতো। রিচার্ড নতুন করে বুক ডাউন দিতে শুরু করলো। ঘামে ভেজা চুলগুলো কপালের সঙ্গে লেপটে গেছে, আর চুলের ফাঁক গলে সরু সরু ঘামের ধারা গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ছে। পুরো শরীর ঘামে চ্যাটচ্যাট করছে। শরীর থেকে নির্গত ঘামের শীতলতা সত্ত্বেও তাতে যেন এক ধরনের অদৃশ্য উষ্ণ বাষ্প উঠছে। গলার পাশে চিকন নীলচে রগগুলো সুস্পষ্ট হয়ে উঠেছে। 200 বুক ডাউন শেষ করার পর রিচার্ড নিজের শরীরের পুরো ভার দুহাতে তালুতে চাপিয়ে শূন্যে ভাসিয়ে রাখলো। শরীরের সমস্ত ওজন হাতের উপর পড়ার কারণে তার গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট হয়ে উঠছে। ঘামের রাস্তা উল্টো পথে ছুটছে। অপর পাশের বিল্ডিং থেকে কেউ দেখলে মনে করবে খালি গায়ে কাউকে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। রেশমা নিষ্প্রভ তাকিয়ে থাকলো এলিজাবেথের দিকে। এলিজাবেথের প্রথম বাক্য অহর্নিশে যেতেই কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। লুকাস পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে এলিজাবেথের উপর। আমি রাশিয়ান। আমার জন্ম এবং বেড়ে ওঠা সকল কিছুই রাশিয়াতে। ভাগ্যের ফেরে আজ আমি এখানে। অবাক হচ্ছেন নিশ্চয়ই। রাশিয়ান হলে ওরা আমার চাচা চাচি হয় কি করে? ওরা আমার আপন চাচা চাচি। আমার মম একজন রাশিয়ান হলেও ড্যাড ছিল খাঁটি বাঙালি। ড্যাড একজন সাংবাদিক ছিলেন। সাহস আর বেপরোয়া স্বভাবের জন্য অল্প দিনেই নিজের ক্যারিয়ার শক্ত করে গড়ে তুলতে সক্ষম হয়। আন্তর্জাতিক যত নিউজ ছিল সব ড্যাডই করত। কাজের জন্য বিভিন্ন দেশে যেতে হতো ড্যাডকে। এভাবে একবার রাশিয়া যায় একটা ডকুমেন্টারি বানানোর জন্য। সেখানে গিয়েই মমের সাথে ড্যাডের পরিচয় হয়। প্রথমে হয় বন্ধুত্ব, তারপর ভালোবাসা। মম ছিল একজন প্রফেশনাল সিঙ্গার। ড্যাড মমের গান শোনার জন্য রোজ রোজ বারে বিভিন্ন প্রোগ্রামে ছুটে যেত। এমন হতে হতে তাদের প্রেমের গভীরতা বাড়ে। একজন আরেকজনের উপর নির্ভরশীল হতে শুরু হয়।
এক ভিনদেশীর প্রেমে মজে ধর্ম পরিবর্তন করে মম। কিছুদিনের সম্পর্কেই তারা বিয়ে করে নেয় সম্পর্কটাকে বৈধতা দেওয়ার জন্য। বিয়ের পরপরই মম প্রেগন্যান্ট হয়। আমি পেটে আসার পর মম আর পরিবারকে জানায় বিয়ের কথা। আগে কেউই জানতো না এই বিষয়ে, কিন্তু মমের পরিবার মেনে নেয়নি এই বিয়ে। ওদের তুলনায় ড্যাডের অবস্থান ছিল খুবই নিম্ন। মমকে প্রেশার দিতে থাকে ডিভোর্সের জন্য, অ্যাবর্শন করে ফেলতে, কিন্তু মম রাজি হয়নি। ফলস্বরূপ ত্যায্য করা হয় তাকে। তবুও মম ড্যাডের হাত ছাড়েনি। প্রফেশনাল লাইফে মম খুবই সাকসেসফুল ছিল। মম আর ড্যাড মিলে ছোট্ট একটা বাড়ি কিনে রাশিয়ায় শুরু হয় তাদের ভালোবাসার সংসার। দুজন থেকে হয় তিনজন। আমি তাদের কোল আলো করে আসলাম দেশে। আমার দাদু বাড়ির সকলে বিয়েটা মেনে নিয়েছিল শুরুতেই। আমার দাদু আমার মুখ দেখার জন্য পাগল করে দিচ্ছিল ড্যাডকে, কিন্তু তখন আমি খুব ছোট হওয়ায় ড্যাড রাজি হয়নি। ড্যাড মমকে রেখে আমাকে রেখে কিছুদিন পরেই দেশে আসতো, সবাইকে দেখে যেত। আমি ছিলাম সকলের চোখের মণি। আমি জন্মের পর থেকে মা গান গাওয়া কমিয়ে দেয়, ফুল অ্যাটেনশন আমাকেই দিত। ড্যাড তো কাজে গিয়েও মন টেকাতে পারতো না, একটু পরপর ভিডিও কল দিয়ে শুধু আমাকেই দেখতো। সবসময় বলতো তার ঘরে চাঁদ জন্ম নিয়েছে। যখন আমার 2 বছর হয় তখন ড্যাড সিদ্ধান্ত নেয় দেশে চলে আসবে মমকে নিয়ে। কাজের জন্য অনেক জায়গায় ছুটতে হতো ড্যাডের। ড্যাড ভয় পেত মম আমাকে একা কিভাবে সামলাবে। অনেক বোঝানোর পর ড্যাডের কথায় মম রাজি হয়ে যায়। আবারও ভালোবাসার টানে নিজের দেশ ত্যাগ করলো মম। দেশে আসার পর কিছুদিন খুবই ভালো কাটে। আমি হয়ে উঠি সকলের চোখের মণি। আশেপাশের মানুষেরা দূর দূরান্ত থেকে এসে আমাকে দেখে যেত। আমার লাল চুল আর অধিক ফর্সা গরম। মম ড্যাড আমাকে সবসময় আগলে রাখলেও পারেনি খারাপ নজরের হাত থেকে বাঁচাতে। আমার চাচাতো ভাই শিহাবের এক মামা একবার বেড়াতে এসেছিল আমার দাদুর বাড়িতে। তখন 2 বছরের ছোট্ট আমি ওনার নোংরা কুৎসিত নজরে পড়ে যাই। একদিন মম আমার জন্য দুধ গরম করতে যায়। এসে দেখে শিহাবের মামা আমাকে খুব বাজেভাবে ছুঁচ্ছে। ছোট আমি সেদিন কিছু না বুঝেও খুব কান্না করেছিলাম। মম সেদিন এই অপ্রীতিকর দৃশ্য দেখে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে হামলে পড়েছিল শিহাবের মামার ওপর। মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। ড্যাড সবটা শুনে পুলিশে ধরিয়ে দেয় নোংরা লোকটাকে। কিন্তু এতেও মমের মন থেকে ভয় ভীতি দূর হয়নি। পরের দিনেই মম আবার রাশিয়া ব্যাক করে আমাকে নিয়ে। কেউ আটকাতে পারেনি মমকে। তারপর থেকেই চাচির আমার ওপর জমে থাকা চাপা ক্ষোভ। এভাবে আরও কিছু বছর কেটে যায়। ড্যাড নানাভাবে মমকে কনভিন্স করতে চাইলেও আর পারেনি দেশে নিয়ে আসতে আমাদের। একটা সময় ড্যাডও বুঝতে পারে আমার জন্য বাংলাদেশ সেফ জায়গা হবে না। আমার রূপ আমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। মমের নাম ছিল এলিসা। দেখতে গ্রিক রমণীদের মতো অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিল মম। আমি দেখতে অবিকল আমার মমের মতো। জিনগতভাবে মমের মতোই লাল চুল পেয়েছি আমি। সময়ের সাথে সাথে আমার সৌন্দর্য বাড়তে থাকে ড্যাডের দুশ্চিন্তা। আমাদের একা রেখে দেশে আসতে ভয় পেত ড্যাড। সারাক্ষণ ভয়ে থাকতো আমার রূপ না আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। চিন্তায় থাকতো কিভাবে আমাকে এই জগতের নোংরা নজরগুলো থেকে আড়ালে রাখবে। বাধ্য হয়ে একটা সময় চাকরি ছেড়ে দেয়। মমের সাহায্যেই রাশিয়া নতুন একটা চাকরি নেয়। চলতে থাকে আমার সুন্দর জীবন। পরিপূর্ণতায় ঘেরা ছিলাম আমরা। 12 বছর বয়সেও মম ড্যাডের সাথেই থাকতাম আমি, কারণ ওরা আমাকে ছাড়া থাকতে পারতো না। দ্বিতীয় সন্তানের কথাও ভাবেনি তারা আমাকে পেয়ে। হঠাৎ একদিন কালো রাত নেমে আসে আমাদের হাসি খুশি পরিবারের উপর। ড্যাড তখন রাশিয়ায় কাজ করলেও বাংলাদেশের একটা কেস দিয়ে স্টাডি করছিল কিছুদিন যাবই ড্যাডকে খুব চিন্তিত লাগছিল, কিন্তু সেই ব্যাপারে মমকে কিছুই জানায়নি ড্যাড। একদিন রাতে কেসটা নিয়ে বাংলাদেশের প্রাক্তন সহকর্মীদের সাথে ভিডিও কলে মিটিং করছিল ড্যাড। কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিল কেসের জন্য, সেই ব্যাপারেই কথা বলছিল সম্ভবত। তখনই ড্যাডের ফোনে একটা ইমেল আসে। ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী 15 বছরের ভেতর যদি কোনো আসামিকে শনাক্ত করা না যায় তাহলে পরবর্তীতে কেসটা সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়। কোরিয়া থেকে একজন পরিচয় গোপন রেখে মেসেজ পাঠায় যে একজন খুনি একটা ছোট বাচ্চাকে রেপ করে নৃশংসভাবে খুন করে পালিয়ে গিয়েছিল। 15 বছরেও আসামিকে পুলিশ ধরতে পারেনি। 15 বছর পর কেস নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর খুনি আবারও প্রকাশে আসে, কিন্তু পুলিশ বা প্রশাসন কেউই এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। লোকটা ড্যাডের কাছে সাহায্য চায়। ড্যাড যেন কোরিয়া গিয়ে নিউজটা ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করে মেয়েটির পরিবারকে সুষ্ঠু বিচার পাইয়ে দিতে সাহায্য করে। সে রাতে মেয়েটির খুনের ভয়ঙ্কর বর্ণনা শুনে ড্যাড ঘুমন্ত আমিরের দিকে তাকিয়েছিল শুদ্ধ হয়ে। মেয়েটির পরিবারের জায়গায়
নিজেকে দাঁড় করাতেই অনুভব করলো কষ্টগুলো তীরের ফলার মতো যন্ত্রণাদায়ক। সেই রাতেই সিদ্ধান্ত নেয় ড্যাড গড়িয়া যাবে, মেয়েটির পরিবারকে সুষ্ঠু বিচার পাইয়েই দেবে, যে করেই হোক। মম সবসময় খুবই সাপোর্টিভ ছিল এবং সত্যের পক্ষে সচ্ছল ছিল। ড্যাডের বেপরোয়া কাজগুলোকেই খুব সম্মান করত। সেদিন আর ঘুমায়নি ড্যাড, সারা রাত আমাকে বুকের মাঝে চেপে ধরে রেখেছিল। হয়তো সেদিন ড্যাড বুঝে গিয়েছিল আর কোনো দিন ফিরে আসবে না, তাই শেষবারের মতো মেয়েকে বুকের মধ্যকার সমস্ত উষ্ণতা দিয়ে গিয়েছিল। পরের দিন রাতের ফ্লাইটে কোরিয়া চলে যায় ড্যাড, আমাকে ঘুমন্ত অবস্থায় রেখে। আমি সজাগ থাকলে ড্যাড কখনোই আমাকে রেখে যেতে পারতো না। আমার চোখের পানি সোজা গিয়ে নাকি বিধত ড্যাডের বৃক্ষপটে। ঘুম থেকে উঠে ড্যাডকে না পেয়ে খুব কান্না করেছিলাম আমি। মম নিজেও কান্না করতো আমার আড়ালে, তবুও আমার সামনে শক্ত থেকে আমাকে আশা দিত খুব শীঘ্রই ড্যাড চলে আসবে আমাদের কাছে। এভাবে পার হয় কিছুদিন। হঠাৎ করেই ড্যাডের নাম্বার সুইচ অফ দেখাতে থাকে। চিন্তায় পড়ে যায় মম, কারণ ড্যাড যত ব্যস্ততায় থাকুক না কেন আমাকে না দেখে থাকতে পারতো না। এভাবে পার হলো আরো 2 দিন। নানাভাবে চেষ্টা করেও ড্যাডের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় মম। ধীরে ধীরে মম নিজেও সংযম হারিয়ে ফেলতে শুরু করে। আমাকে বুকে নিয়ে কান্না করতো ড্যাডের জন্য। কত রাত আমরা না ঘুমিয়ে পার করেছি, শুধু কাঁদতাম খালি বাসায়, আশায় চেয়ে থাকতাম ড্যাডের জন্য। এই বুঝে আসলো, এসেই হাঁটু গেড়ে বসে দুহাত ছড়িয়ে দিয়ে বলবে, হ্যাঁ ড্যাড আসে কিছুদিন পর, তবে লাশ হয়ে। কারা ড্যাডকে মেরে কফিনে করে লাশ পাঠায়। এলিজাবেথের কণ্ঠ ভেঙে আসে, চোখ থেকে জল গড়িয়ে পড়ে। জানো রেশমা মা, আমার ড্যাডের বুক ছিঁড়ে কলিজা রেখে দিয়েছিল ওরা। ড্যাডকে খুবই নৃশংসভাবে খুন করে ওরা। একটু থেমে এলিজাবেথ গলা শুকনো ভাবে আরো বলে, এ কথাটা বলে এলিজাবেথ ফুফিয়ে কেঁদে ওঠে। ড্যাডের লাশ দেখে মম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল আমার সামনে। আমি ছুটে গেলাম মমকে ধরার জন্য, কিন্তু পুলিশরা আমাকে দেয়নি মমের কাছে যেতে, দেখতে দেয়নি আমাকে ড্যাডকে। একবারের জন্য আমার কান্না কারোর বুকে লাগেনি সেদিন। এইটুকুই বলে বুকে হাত চেপে হাঁপাতে থাকে এলিজাবেথ। নিশি একটু পর পর নাক টানছে। শক্ত হৃদয়ের অধিকারী লুকাসও স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ক্রন্দনরত এলিজাবেথের দিকে। রেশমা নিষ্প্রভ তাকিয়ে আছে এলিজাবেথের পানে, তারও চোখের পাতা ভেজা। এলিজাবেথ আবারও বলতে শুরু করলো, ড্যাডের মৃত্যু মেনে নিতে পারেনি মম, মানসিকভাবে ভেঙে পড়ে একেবারে। মমের পরিবার তখনও একবারের জন্য মমকে দেখতে আসেনি। পুলিশ তদন্ত করেও খুনিদের বের করতে পারেনি। একদিন ড্যাডের কাছে যাব, বায়না ধরে কাঁদতে থাকি আমি। সেদিন না পেরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমবার আমার গায়ে হাত তোলে মম। ওনাদের উম্মাদের মতো আচরণ করতে শুরু করে, আমার মুখ চেপে ধরে কান্না থামানোর জন্য। মমের পাগলামি দেখে ভয়ে আমার কান্নার তোড় আরও বাড়তে থাকে। মম নিজের মধ্যে ছিল না সেদিন। আমার কান্নার শব্দগুলো মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছিল। উপায়ন্ত না পেয়ে আমার মুখে বালিশ চাপা দিয়ে ধরে মম। আমি নিঃশ্বাস নিতে না পেরে হাত পা ছুটতে থাকি। যখন আমার কোনো সাড়া শব্দ না পায় তখন মমের হুঁশ ফেরে। মুখ থেকে বালিশ সরিয়ে আমার নীল হয়ে যাওয়া মুখ দেখতে পেয়ে হাউমাউ করে কাঁদতে থাকে মম। পাগলের মতো প্রতিবেশীদের দরজায় দরজায় গিয়ে ধাক্কাতে থাকে। স্থানীয় কয়েকজনের সাহায্যে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ভাগ্যের জোরে সেদিন বেঁচে যাই, কিন্তু অপরাধ বোধ মমের মধ্যে থেকে যায়নি। আমাকে হসপিটালে রেখে মম বাড়ি ফিরে আসে। আমাকে রেস্কিউ করা আঙ্কেল রাতে আমাকে নিয়ে বাসায় ফিরলে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় মমকে। মম সুইসাইড করে সেদিন। এতদিন যাকে শেষ সম্বল মনে করে বেঁচেছিল, আজকে তারই মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল, তা মেনে নিতে পারেনি মম। কিন্তু এখানেই থেমে থাকে না, দিন দিন মমের পাগলামি বাড়তে থাকে। হুটহাট অকারণেই কাঁদতো, হাসতো, সারা রাত বারে পড়ে থাকতো, নেশা করে বাড়ি ফিরতো রোজ রোজ। আমি মমকে দেখে ভয় পেয়ে কান্না করলে মারতো আমাকে, আবার হুঁশে ফিরলে আমার সারা মুখ চুমুতে ভরিয়ে দিত। বুকের সাথে চেপে ধরে কান্না করতো চিৎকার করে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাব আমি। একা থাকতে না পারা আমাকে দিনের পর দিন পুরো বাসায় একা থাকতে হতো। স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় আমার। চঞ্চল আমি হুট করেই শান্ত হয়ে গেলাম। একদিন মম সিদ্ধান্ত নেয় কোরিয়া যাবে, নিজে খুঁজে বের করবে ড্যাডের খুনিকে। জীবন ঝুঁকিতে ফেলে হলেও, কিন্তু আমার জীবন রিস্কে ফেলতে চায়নি মম। 10 বছর পর আবারও দেশে ফিরে মম। ততদিনে আমার দাদা দাদু মারা যায়, যার কারণে চাচার কাছে আমাকে ভরসা করে রেখে গিয়েছিল মম। সেদিনও আমি বুঝতে পারিনি আর কোনোদিন মমকে দেখতে পারবো না আমি।
ড্যাডের মতো সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো মমকে। চলে যাওয়ার সময় মম গাড়িতে উঠেও আবার দৌড়ে ছুটে আসে আমার কাছে। চাচা আমাকে ধরে রেখেছিল আমি মমের কাছে যাওয়ার জন্য কান্না করছিলাম বলে। মম এসে এক টানে আমাকে বুকের সাথে মিশিয়ে নেয়। শেষ আলিঙ্গনে খুব কেঁদেছিলাম আমরা। সেদিন পথের মানুষরাও দেখেছে মমের কান্না। হাউমাউ করে কেঁদেছিল মম আমাকে বুকের সাথে চেপে ধরে। আমার সারা মুখ চুমুতে ভরিয়ে দিয়েছিল শেষবারের মতো। যাওয়ার আগে গভীরভাবে অধর ছুঁয়ে দিয়ে বলেছিল, কিন্তু ড্যাডের মতো মমও কথা রাখেনি, ফিরে আসেনি কেউ। একটা সময় আশা ছেড়ে দিয়ে নিজের জীবনের করুণ বাস্তবতা মেনে নিলাম। 12 বছর বয়সে আবারও চাচাতো ভাইয়ের কুৎসিত নজরের শিকার হই। কারণে অকারণে সুযোগ পেলেই গায়ে হাত দিত সংবেদনশীল জায়গাগুলোতে। শুধুমাত্র চাচার জন্য বেঁচে যেতাম বারবার। হ্যাঁ, আমার চাচি কথা রেখেছিল মমের। আমাকে দেখে রাখতো, ভালো মতো দেখে দেখে রাখতো। একটু পরপর এসে দেখে যেত আমি ঠিকমতো কাজ করছি কিনা। রাতে ঘুম থেকে উঠে এসেও দেখে যেত আমি রান্নাঘরের মেঝেতে শুয়েছি কিনা। খুঁটে খুঁটে দেখতো বাসি তরকারিগুলো খেয়েছি কিনা। বেশি দেখতে গিয়ে আমাকে ঘরবন্দি করে দিল, পড়াশোনা বন্ধ করে দিল। সবাই আমার রূপের প্রশংসা করত। এগুলো চাচি মেনে নিতে পারতো না। এতে চাচাও তেমন কিছু বলতো না। কারণ কিছুদিন স্কুলে গিয়েই এলাকার সকলের নজরে পড়ে গিয়েছিলাম আমি। বাজে বখাটে ছেলেরা বিরক্ত করতেই থাকে। চাচাও ড্যাডের মতোই ভয়ে থাকতো আমাকে নিয়ে। ভয় পেত আমার রূপকে। চাচা আমাকে বই খাতা কিনে এনে দেয় বাসায় পড়ার জন্য, কিন্তু সেই সুযোগ আর পেলাম কই। চাচির কাজের তালিকায় শেষ হতো না। রাশিয়ান স্কুল আর বাংলাদেশি স্কুলের পড়ার মধ্যে অনেক ব্যবধান। আমি অনেক এগিয়েছিলাম। আমার চাচাতো বোন আমার 1 বছরের ছোট হলেও ওকে আমি পড়াতাম, যার কারণে চাচি আমাকে একটু সুযোগ দিত পড়ার জন্য। সেখানেও শর্ত ছিল, যদি সব কাজ শেষ করে পড়তে পারি তবেই। পড়ার প্রতি আমার আগ্রহ ছিল খুব ছোট থেকেই। কাজের জন্য দিনে পড়া হতো না। সকালবেলা সকল কাজ শেষ করে রাতে রান্নাঘরের এক কোণায় মোমবাতি জ্বালিয়ে পড়তাম। চাচা দেখে চোখের পানি ফেলতো, তাও কিছু বলতে পারতো না চাচির জন্য। চাচি কিছু হলেই মরে যাওয়ার ভয় দেখাতো, শুধু চোখের পানি ফেলাতো আড়ালে। চাচির কত মার নোংরা কথা, বোনের কটু কথা, ভাইয়ের বাজে দৃষ্টি, সবকিছু সহ্য করে বেঁচেছিলাম শুধু এটা ভেবে মম আসবে একদিন। মম আমাকে কথা দিয়েছিল আসবে, সেজন্য হলেও আমাকে বাঁচতে হবে। কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত, মাস ঘুরিয়ে বছর আসে, তাও মম আসে না। বারবার নিরাশ হয়েও এখনো মনের কোণে সুপ্ত আশার আলো জ্বলে ওঠে। মম আসবে, আমাকে কথা দিয়েছে তো।